আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের ক্রিকেট যোদ্ধা বললে ভুল হবে। একাধারে তিনি একজন ক্রিকেটার, বিভিন্ন ক্লাবে খেলেছেন, একজন ডাক্তার, একজন সমাজসেবী, বিভিন্ন কালচারাল ইভেন্টের সাথে যুক্ত, বিভিন্ন চ্যারিটি ক্লাবের সাথে যুক্ত, যেগুলো তিনি কখনো রিভিল করতে চান না। যাই হোক, ওনার পরিচয় বেশি করে বলার দরকার নাই। আমাদের সাথে আজকে আছেন ডক্টর আশিক সাত্তার। কেমন আছেন ভাইয়া? আসলাম, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে উনি আসার যে উদ্দেশ্যটা, সেটা হলো বাংলাদেশ ক্রিকেট টিমের এ যাবৎকালীন সবচেয়ে ভালো ব্যাটসম্যানকে এ নিয়ে তিনি আমাদেরকে বলবেন। সৃষ্টিলগ্ন থেকে যদি আমরা ধরি, সানোয়ার হোসেন, হান্নান সরকার, জাভেদ ওমর, যারা বি সো মেনি ব্যাটসম্যান, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তার দৃষ্টিতে সেরা ব্যাটসম্যানটাকে, সেটা তিনি আমাদেরকে বলবে। আপনি যদি বলতেন। ভাই, এটা তো আসলে খুব একটা কঠিন কোশ্চেন করে ফেলেন ভাই। যদি ধরি বাংলাদেশের ইতিহাসে অনেক নামি দামি ব্যাটসম্যান এই পর্যন্ত আসছেন। এর মধ্যে যদি আগে থেকে ধরি, আমার খুব পছন্দের ব্যাটসম্যান ছিলেন আফতাব আহমেদ চৌধুরী। মানে বাংলাদেশের ক্রিকেটে একটা যেমন রেভলিউশন, যখন বাংলাদেশের ধরেন খুবই স্ট্রাগল করতো, ওই মোমেন্টে আফতাব আহমেদ চৌধুরী উনি এসে হার্ড হিটিং জিনিসটা, এই যে কালচারটার সাথে বাংলাদেশ ক্রিকেটকে পরিচয় করেছেন। এরপরে আমি ধরি তামিম ইকবাল যখন আসছেন, উনিও অনেকটা বাংলাদেশ ক্রিকেটের যে সিনারিওটা, তামিম ইকবাল একই সাথে যে ওদের যে জেনারেশনটা ফিয়ারলেস যে গেম, এক্স্যাক্টলি ভাই, আপনি দেখেন যে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, এনারা যারা ফলো করছেন, তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে আসলে নতুন যে গতিটা, বাংলাদেশ ক্রিকেট এখন যেই মানে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এটা কিন্তু তাদের কাঁধের উপর ভর করে। তো ব্যাটসম্যান বাংলাদেশে অনেক ভালো ভালো ব্যাটসম্যান আসছেন, কিন্তু যদি ধরেন যে আপনি যদি আমাকে এমন কোশ্চেন করেন যে ভাই বেস্ট ব্যাটসম্যান কে, তাহলে ভাই আমি এখন পর্যন্ত বলবো বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আমার দেখা এই পর্যন্ত বেস্ট ব্যাটসম্যান আমার আমার মতে, কারণ মত ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আমার মতে এই পর্যন্ত টেকনিক্যালি সবচেয়ে কারেক্ট, এবং আপনি চোখে দেখে যার খেলাটা দেখে আপনি টিভির পর্দায় নিজেকে আর সরাতে পারেন না, চোখটা বসে যায়, মনে হয় আটকে গেল, এই ধরনের একটা ব্যাটসম্যান আমি বলবো লিটন কুমার দাস। লিটন কুমার দাস অবশ্যই ভাই, আমি ওনার কথা আসলে কেন বলবো, এটা অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবেন। এই ধরনের ক্রিকেটের মোনালিসা বলা হয় তাকে, আর্টিস্ট। অবশ্যই ভাই, আপনি দেখবেন যে অনেকেই আপনার পাওয়ার জেনারেট করার জন্য সম্পূর্ণ বডির যে মুভমেন্ট, এই ধরনের মুভমেন্ট করে আপনার কিন্তু একটা শট জেনারেট করতে হয়, কিন্তু আপনি যদি টাইমিং, যেটার উপরে ভিত্তি করে যদি আপনি একটা শটের চিন্তা করেন, জাস্ট টাইমিংয়ের উপর ভিত্তি করে বা টাইমিংয়ের উপরেই এত সুন্দর শট খেলা যায়, বাংলাদেশি কোনো প্লেয়ার এভাবে খেলতেছে, এটা কিন্তু আমি ওনাকে দেখার পরে মানে আমার খুবই মানে আশ্চর্যজনকভাবে ভালো লাগে। এটা কিছু উল্লেখযোগ্য ম্যাচের কথা আপনি যদি ভাই, আমি তো ওর বলতে গেলে আমি একদম প্রথম থেকে ওর ফ্যান ভাই। এটা শুরুর দিকে তার কিন্তু এতটা স্মুথ ছিল না তার। আমি যখন প্রথম, আমি একদিন মনে আছে ভাই, একটা স্মৃতির কথা বলি। আমি স্কুল থেকে আসলাম, এসে দেখলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার টেস্ট ম্যাচ চলতেছে। তো অলরেডি বাংলাদেশের 5 উইকেট বা 6 উইকেট এরকম পড়ে গেছে, একদম লোয়ার অর্ডারে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নামলেন লিটন কুমার দাস। তো ওই ম্যাচটা আমি দেখতে বসলাম, তখন আমি স্কুল থেকে এসে মাত্র জামা কাপড় চেঞ্জ করে দেখতে বসলাম, যেহেতু বাংলাদেশের খেলা চলতেছে ভাই। তখন দেখলাম বগুড়াতে লিটন কুমার দাস ইন্ডিয়ার সাথে 45 রানের একটা ইনিংস খেলছেন ভাই। তো 45 রানের ইনিংস খুব বড় কোনো ইনিংস না, কিন্তু ওখানে উনি কিছু শট খেলেন, এবং ইন্ডিয়ার তখন বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে অনেকটা খুবই ভয় নিয়ে খেলে, ওইভাবে ইন্ডিয়ার বোলিং এর সামনে দাঁড়াতেই পারে না। এখানে একজন ডেবিউট্যান্ট, সে এসে 45 রানের ইনিংসে যেই সব স্মুথ শট খেললেন, এবং আমি তো তখন আমার কাছে কেন যেন মনে হলো যে এই ব্যাটসম্যানটা হয়তো দীর্ঘ সময় বাংলাদেশ দলকে সার্ভিস দিবে। আপনার কি মনে হয় উনি আপনাকে কতটুকু সঠিক প্রমাণ করতে পেরেছেন সোফার? আমি যদি ভাই, এটা আসলে প্রশ্নের দুইটা উত্তর হতে পারে। কিছু কিছু দিক থেকে আমি মনে করি যে উনি আমাকে বারবার প্রমাণ করেছেন যে উনি বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাটসম্যান। আমরা যদি সব ম্যাচ তো অবশ্যই দেখবো, কিন্তু কিছু ক্লাচ ম্যাচ আমি অবশ্যই এটা আমি দেখবো যে যে ব্যাটসম্যান কিন্তু কঠিন একটা সময়ে এবং সবচেয়ে বড় ম্যাচে পারফর্ম করবে, ওই ব্যাটসম্যানকেই কিন্তু আমরা মনে করি যে এই ব্যাটসম্যানটা আসলে একজন ভালো ব্যাটসম্যান হিসেবে গণ্য। তো সেই ক্ষেত্রে আমি যদি কিছু ম্যাচের উদাহরণ দিই কামরুল ভাই, যেমন ইন্ডিয়ার সাথে এশিয়া কাপের ফাইনালে দুবাইতে যখন বাংলাদেশের ওপেনিং কে হবে, এটা আমরা আগের দিন পর্যন্ত শিওর ছিলাম না। মেহেদী মিরাজের মতো একটা ব্যাটসম্যানের সঙ্গে, আপনি জানেন মেহেদী মিরাজের স্ট্রাইক রেট সবসময় কিন্তু কম থাকে, যে কোনো ব্যাটসম্যান ওর সঙ্গে স্ট্রাগল করবে, তাকে ভয় পায় না, একটা প্রেসারে থাকে যে মেহেদী মিরাজ তো রান করতে পারবে না, সেই মধ্যে আপনি একটা এক্সট্রা প্রেসারে ভাই, আপনি অন্যভাবে নিয়ে নেন ব্যাপারটা।
কিন্তু এর মধ্যে লিটন কুমার দাস ও জাসপ্রীত বুমরার মতো বোলার, আপনি যদি জানেন এখন পর্যন্ত জাসপ্রীত বুমরা ওয়ার্ল্ড ক্রিকেটে বেস্ট বোলার। আমি ফিয়ারলেস ব্যাটসম্যান দেখছি, কিন্তু ভাই একটা ব্যাটসম্যান সে ওভার 120 130 স্ট্রাইক রেটে একটা ফাইনাল ম্যাচে এশিয়া কাপে ইন্ডিয়া হুইচ হ্যাজ বিন লেড বাই এম এস ধোনি, ওয়ান অফ দ্য বেস্ট। আপনি ওনার যে ইন্ডিয়ান টিম সো গুড, ওইখানে এম এস ধোনির ট্যাকটিক্স, এম এস ধোনির যে বোলিং লাইন আপ এবং এম এস ধোনির বোলিং চেঞ্জ আপ, ফিল্ডিং। এই ম্যাচে লিটন দাসের আউটটা নিয়ে কিন্তু বিতর্কও আছে, যে স্টাম্পিংটা হয়েছে। ভাই এখন আমি এই ম্যাচটা আমি কিছু কথা বলি, এই ম্যাচটা বাংলাদেশ আমি মনে করি জিততে পারে। আপনি যদি খেয়াল করেন দেখো খুব ক্লোজ ফিনিশ ছিল, লাস্ট বলেও মনে হয় তোর যাদবের মতো বলার এসে গুরুত্বপূর্ণ উইকেট। আমি মনে করি একজন ব্যাটসম্যান দেখেন লিটন দাস কিন্তু তার পার্টে আমার যতটুকু করার দরকার একটা ইয়াং ব্যাটসম্যান হিসেবে, আমি মনে করি সে তার থেকে বেশি খেলে দিছে, তার থেকে বেশি। আপনি যদি দেখেন বাংলাদেশের মনে 135-এ মনে হয় একটা উইকেট ছিল মাত্র। তখন আমি কিছুক্ষণ পরে দেখলাম 140 পর্যন্ত যেতে যেতে বাংলাদেশের 4টা উইকেট চলে যায়। এখানে সবচেয়ে এক্সপিরিয়েন্স মিডল অর্ডার বাংলাদেশে তখন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, ওনারা কেদার যাদবের মতো একজন পার্টি বোলারের হাতে যখন দেখলেন একটা উইকেট পড়ে গেছে, 2টা উইকেট পড়ে গেছে এবং অলরেডি আমার একটা গুড স্টার্ট আছে, আমার দরকার ছিল না এখানে কোনো ধরনের রিস্ক নেওয়া বা ওই কেদার যাদবকে একটু দেখে খেলে আসা উচিত ছিল। যাই হোক, তো ওই একটা ইনিংসের কথা আমি যেহেতু আমার সামনে আগাতে হবে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। দ্বিতীয় ইনিংস যদি আমি বলি ইন্ডিয়ার বিপক্ষে, আবার আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াতে লিটন দাস প্লেড মানে অ্যামেজিংলি, তার জন্য তিনি কলকাতা টিমেও চান্স পেয়েছিলেন। অবশ্যই আমার মনে পড়ে না কোনো বাংলাদেশি ব্যাটসম্যান আফটার আশরাফুল ওয়ার্ল্ড কাপে এত মানে ফিয়ারলেসলি ব্যাটিং করছেন এবং ওনার শটগুলো যদি আপনি দেখেন এফোর্ট নেন। আমরা আশা করছিলাম ম্যাচটা বাংলাদেশ হয়তো জিতে যাবে, অবশ্যই আনফরচুনেট একটা রান আউট। এটা আসলে আপনি যদি দেখেন 10 বারের ভিতর 9 বার এর জন্য আউট হয় না, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে উনি আউট হলেন। বাট আউট হওয়ার আগ পর্যন্ত উনি কিন্তু একাই ইন্ডিয়ার বোলিং লাইনআপকে ডমিনেট করেছেন। এরপরে যদি আমি আরেকটা ইনিংসের কথা বলি কামরুল ভাই, এটা তো আমি T20 বললাম, আপনার ওয়ানডে বললাম, T20 আপনার ওয়ানডেতে আরেকটা যে দেখেন আপনি যখন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে এই গত ওয়ার্ল্ড কাপেও কিন্তু লিটন দাসের পারফরমেন্স কিন্তু আমি বলবো চমৎকার। ইন্ডিয়ার সাথেও কিন্তু বরাবরইও ভালো খেলে, ইন্ডিয়ার সাথেও ভালো ব্যাটিং করছে, পাকিস্তানের সাথে টেস্টে। কিন্তু হ্যাঁ, এটাই আমি এখন যেহেতু T20 বললাম, আপনার ওয়ানডে বললাম, এখন টেস্টের দিকে আসি। টেস্টে লিটন দাস পরীক্ষিত ব্যাটসম্যান আমি বলবো কামরুল ভাই, কারণ এটা একবার দুইবার না, একবার হয়ে যায় আপনার ভুলে বা একবার কোনোভাবে আপনার ভাগ্য ভালো থাকলে হয়ে যায় একটা ইনিংস ভালো। কিন্তু আপনি যদি চিন্তা করেন যখন লিটন দাস পাকিস্তানের সঙ্গে 140 রানের 5 উইকেট পড়ে যাওয়ার পরে 25 বা 26 রানে মেহেদী মিরাজের সঙ্গে আবার সেই মেহেদী মিরাজ, আপনি যদি দেখবেন মেহেদী মিরাজের সঙ্গে তার একটা বন্ডিংটা কেমিস্ট্রিটা খুব ভালো। তো মেহেদী মিরাজের সঙ্গে সে যে পার্টনারশিপটা করলো এবং সে 140 রানের একটা ইনিংসের দায়িত্বশীলতার পরিচয় কামরুল ভাই। এবং যখন ওই ইনিংসটা করার পরে কমপ্লিট করার পরে একটা স্ট্যাট কিন্তু আমাদের সামনে চলে আসলো যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম শ্রীলঙ্কার সাথে এমন একটা সিচুয়েশন উনি কিন্তু আবারও ওই যে 6 উইকেট পড়ে যাওয়ার পরে ইজ দ্য অনলি ব্যাটসম্যান যে এই ধরনের একটা ইয়ে করলো, মানে যে এমন একটা পারফরমেন্স করলো যে 6 উইকেট পড়ে যাওয়ার পরে সেঞ্চুরি তুলে আনা রান করলো। আমরা জিতেছি। হ্যাঁ অবশ্যই, এটা ওয়ান অফ দ্য বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে খুব উল্লেখযোগ্য কোনো মানে জয়ের যদি হিসেবে এটা ওয়ান অফ দ্য বেস্ট উইন, এবং বিদেশের মাটিতে এটা কিন্তু কমল ভাই ওর নাহিদ রানাও অবদান আছে অবশ্যই। এবং আর টেস্টে আমি আরো একটা জিনিস উল্লেখ করতে চাই, টেস্টে ও অনেক ভালো ইনিংসই আছে, আমি অনেকবারই দেখছি ওকে 50 করতে 90 90 80 উনি ইনিংস বড় করার যে এখানে অনেক সময় দেখা যায় যে 100 মিস, কিন্তু নিউজিল্যান্ডের মাটিতেও কিন্তু ওনাকে দেখলাম যে ভালো ইনিংস খেলেছেন। তো এটা কিন্তু অবশ্যই তার যেই দক্ষতা এবং তার যেই ক্যাপাবিলিটি এটা কিন্তু অবশ্যই বারবার লিটনের জন্য যদি কোনো শুভকামনা জানাতে চান আমরা লিটন দাসকে, তো অবশ্যই আমি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, আমি অবশ্যই ওনাকে শুভকামনা জানাতে চাই। তবে আমার তার জন্য যে একটা মেসেজ, যদি আমি ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান, আমি মনে করি ওনার সবসময় খুদা আপনার খারাপ সময় ভালো সময় সবসময় আমি ওনাকে পছন্দ করি। আসলে একটা ব্যাটসম্যানের যে কোনো সময় যেতে পারে, তবে আমার যদি তার একটা মেসেজ দেওয়া থাকে ওটা হচ্ছে এই ধরনের ব্যাটসম্যান লিটন দাস যে এই ধরনের জাতের ব্যাটসম্যান, তো উনি কিন্তু যদি ক্রিজে থাকেন, উনি যদি জাস্ট টিকে থাকেন রান আসবেই। তো এখানে ওনার কোনো ধরনের র্যাশ শট খেলে, বিশেষ করে কিছু শট আমি ওনার বারবারই খেয়াল করি যে সুইপ শটটা, যখন উনি সুইপ শটটা খেলেন উনি কিন্তু প্রপার পাওয়ার ইউজ করেন না, জাস্ট টাইমিং এর উপর ওনার কাভার ড্রাইভটা সুন্দর হচ্ছে, টাইমের উপর উনি কাট করছেন, হ্যাঁ কাট করছেন কিন্তু টাইমিং এর উপরে কিন্তু এফোর্টলেস, খুব সুন্দর লাগছে। কিন্তু যখন আপনি সুইপ শটটা খেললেন
তখন কিন্তু আপনি হাফ হার্টেড একটা শট খেলতে পারবেন না, যে আমি এটাকে চিপ করব। চিপ করলে কিন্তু ওইখানে আপনার স্কোয়ার লেগে কিন্তু আপনার ফিল্ডার আছে, যেহেতু ফিল্ডার আছে তাহলে আমার কিন্তু এটা পাওয়ার শট খেলেই আমার কিন্তু বাউন্ডারিটা পার করতে হবে, অথবা আপনি যদি সুইপ করেন আপনি মাটি ঘুরিয়ে কিন্তু সুইপটা করতে হবে। এই সুইপ শটটা খেলে আমরা বারবার দেখছি ওনাকে কিন্তু একদম বাউন্ডারিতে ক্যাচ নিয়ে আউট হয়ে যায়। এবং আরেকটা সমস্যা যেটা, উনি পুল শট খেলেন, যেটা পুল শটটা বরাবরই উনি যে পুল শটটা খেলেন, টপেজ হয়ে গেছে হ্যাঁ যেটা খেলেন, যেটা টাইমিং হয়ে যায়, যেটা খুব দৃষ্টিনন্দন লাগে আমল ভাই। এই পুল শটে ওনার কিছু 6-এর মার আমরা দেখেছি, 4-এর মার দেখেছি, সুন্দর পুল। এটা বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট পুলার ওর হুকার, আমি ওনাকে বলবো আশরাফুলের পরে। কিন্তু যে জিনিসটা দেখি, অফ স্টাম্পের বাইরের বলটা কিন্তু আপনি যদি মিড উইকেটে খেলতে চান, এটা কিন্তু আপনি অ্যাগেনস্ট দ্য ওয়েভ আপনার খেলতে হচ্ছে, এবং এটা আপনি অনেক দূর বাইরে থেকে বলটা কিন্তু আপনি লেগ সাইডে আপনি ড্র্যাগ করছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাই চান্স থাকে যে একটু গতির বলার হলে, যে বলার একটু গতি ভালো, আপনি কিন্তু এটা টপেজ করে চলে আসতেছেন। এই জিনিসটা আমার মনে হয় ওনাকে এটার উপর কাজ করতে হবে। এবং আমার মনে হয় যদি আপনি মডার্ন ডে ব্যাটসম্যানকে দেখেন, অফ স্টাম্পের বাইরের বলটা ওরা কিভাবে আপনার একটা আপার কাট, তারপর একটা র্যাম্প শট খেলছে, একটা উপর দিয়ে উঠে একটা শট খেলছে উইকেট কিপারের মাথার উপর দিয়ে, এই জিনিসগুলো কিন্তু ওনার টেকনিক্যালি একটু আমার মনে হয় আপডেট হতে হবে, নতুন করে শিখতে হবে। অবশ্যই এটার কোনো বিকল্প, এটা কোনো বিকল্প নাই কামরুল ভাই। এই জিনিসগুলো যদি একটু ইয়ে করতে পারেন, আমার মনে হয় হি উইল বি, মানে অলরেডি লেজেন্ড ফর বাংলাদেশ, হি উইল বি ওয়ান অফ দ্য, মানে কি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড এটা কিন্তু শুধু আমাদের কথা না, আপনি যদি দেখেন ইন্ডিয়ার কিছু পডকাস্টে রবিচন্দ্রন আশ্বিন এবং রবিন উত্তাপ ওনারাও কিন্তু বলেছেন, রিটন দাস নিজেকে কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বা নিজেকে অনেক ছোট করে দেখেন, কিন্তু উনি এমন একজন ব্যাটসম্যান যার ক্যাপাবিলিটি আছে, যে উনি যদি নিজেকে ওভাবে মনে করেন যে আমি একজন ভালো ব্যাটসম্যান অ্যান্ড আই ক্যান ডু বেটার, নিজের প্রতি টাইম দেন, আমার কাছে মনে হয় যে হি ক্যান ইজিলি বি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অবশ্যই আমরা সবাই আশা করি আমাদের মেসেজ লিটন দাসের কাছে কোনো না কোনোভাবে পৌঁছাবে। সবাইকে আবারও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।